নাম দেখতে হচ্ছে সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস। সেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? সেকশন 70 থেকে 74 এ তে উল্লেখ আছে সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস। সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস নতুন কোনো চ্যাপ্টারই নয়, এই কোনো নতুন চ্যাপ্টার নয়। আগে যে সমস্ত চ্যাপ্টার করা হয়ে গেছে তারই একটা রিভিশন ক্লাস বলতে পারছি। এটা নতুন কোনো চ্যাপ্টারই নয়। আমরা যে হেডস অফ ইনকাম পড়েছি, 5টা হেড পড়েছি। একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, তারপর পড়েছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর পড়েছি পিজিইপি, তারপর পড়েছি ক্যাপিটাল গেইন এবং লাস্ট হেড পড়েছি ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা যে হেড পড়েছি, 5টা হেডে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু লস বেরোতো। সেই লস গুলোকে অ্যাডজাস্ট করাটাকে বলা হয় সেটা, আর কিছু না। এবং এই এর যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এই অ্যাডজাস্টমেন্টের রুল জানতে হবে। অ্যাডজাস্ট করবো বলেই করতে পারবো না, তার কিছু রুল জানতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথম পয়েন্ট, এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমটা থেকে একটা বোঝাই, তারপর 2 নম্বরটা বোঝাবো, তাহলে তো শেষ হয়ে যাবে। বলছে 1 নম্বর বলেছে, আচ্ছা এখানে এই চ্যাপ্টারে 10 মার্কস আসবে অঙ্ক, 10 মার্কসের অঙ্ক আসে, খুব মানে ইজি, একদম ইজি চ্যাপ্টারের অঙ্ক। বলছে ইন্ট্রা, ইন্ট্রা, দেখ ভালো করে দেখ কি লেখা, ইন্ট্রা, আই এন টি আর এ, নট ইন্টার, ইন্ট্রা, টি আর এ, টি ই আর না, ইন্ট্রা। ঠিক আছে, মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। ইন্ট্রা, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট, এই টপিকটার নাম 1 নম্বর থেকে লেখা আছে, এটাকে বলে ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। এরপরে যেটা শিখবো 2 নম্বর, ওটা ইন্টার, একটা ইন্ট্রা টি আর এ আর একটা টি ই আর, ইন্ট্রা হেড। এরই আরেকটা নাম কি বলছে, ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। ইন্টার সোর্স, সোর্স তো বুঝতে পারছিস তো, যে ভেরিয়াস সোর্স, কোন কোন সোর্স থেকে আমার ইনকামটা আসছে এটাকে সোর্স বলে, কোন কোন জায়গা থেকে ইনকাম আসছে এটাকে সোর্স বলে। ঠিক আছে, ইন্ট্রা হেড এরই আরেকটা নাম ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট আন্ডার দা সেম হেড, সেকশন 70। কি বলেছে এখানে? বলছে আন্ডার দিস অ্যাডজাস্টমেন্ট, সমস্ত জিনিস বোঝা যাবে, কিছু নেই, একদম ইজি জিনিস। আন্ডার দিস অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্টে কি বলছে ভাই, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট মানে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে লস ফ্রম ওয়ান সোর্স, যে কোনো একটা সোর্স থেকে যদি লস হয়, যে কোনো একটা সোর্স থেকে যদি লস হয়, ক্যান বি সেট অফ, সেটাকে সেট অফ করতে পারবো এগেইনস্ট দা ইনকাম ফ্রম এনি আদার সোর্স, এগেইনস্ট দা ইনকাম ফ্রম এনি আদার সোর্স উইদিন দা সেম হেড, উইদিন দা সেম হেড। দেখ কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, লাইনের বলেছে, লাইনের মানে বুঝতে পারিনি, কোনো দরকারও নেই, মানে বোঝ বা না বোঝ, এক্সাম্পল দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখলে আমরা যখন মনে কর, যখন হাউস পার্টি করতাম, মনে আছে হাউস পার্টি করতাম, দেখবি 2টো বা 3টে বাড়ি দিত না অনেক সময়, আমাকে ধর 3টে বাড়ি দিয়েছে, প্রথম বাড়িটা সেলফ অকুপাইড, দ্বিতীয় বাড়িটা লেট আউট থাকতো তো, বা আরেকটা বাড়ি লেট আউট। ধর সাপোজ ধর একটা এক্সাম্পল তুললাম, প্রথম বাড়ি হাউস পার্টি, প্রথম বাড়ি থেকে ইনকাম হচ্ছে 10 লাখ, তার মানে নিশ্চয়ই এটা সেলফ অকুপাইড, লেট আউট তো হবে না। প্রথম বাড়ি থেকে ইনকাম করি 10 লাখ টাকা। সাপোজ দ্বিতীয় আরেকটা বলছে, আরেকটা উদাহরণ দিচ্ছে দ্বিতীয় বাড়ি থেকে আমার লস হয়েছে 2.5 লাখ, তাই তো? তো প্রথম বাড়ি থেকে ইনকাম হচ্ছে 10 লাখ, দ্বিতীয় বাড়ি থেকে লস হয়েছে কত, 2.5 লাখ। ঠিক আছে, তো এই যে টপিকটা শিখছি ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট বা ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট, এই ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট মানে কি জানিস তো, একই জায়গার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, মানে একই হেডে অ্যাডজাস্ট করা, সেম হেডে অ্যাডজাস্ট করাটাকেই বলা হয় হচ্ছে ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। কি করে আরো ব্যাপারটা ক্লিয়ার কর, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। ধর আমি হাউস প্রপার্টির কথাই বলছি, যদি হাউস প্রপার্টির কথা বলি, বলছে তার প্রথম বাড়িদার আমার কলকাতায় একটা বাড়ি আছে, ওখান থেকে আমি 10 লাখ টাকা ইনকাম হয়েছে। বোম্বেতে একটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে আমার 2.5 লাখ টাকা লস হয়েছে। ঠিক আছে, তো তাহলে আমি আমারই নিজের বাড়ি, 2 জায়গায় 2টো বাড়ি আছে, এটাকে আমি অ্যাডজাস্ট করব, এটাকে অ্যাডজাস্ট করব, 10 লাখকে 2.5 লাখ দিয়ে বাদ দিলে কত হয়, 7.5 লাখ টাকা, এটা অ্যাডজাস্ট করব। এটাই আমাকে জানতে হবে অ্যাডজাস্ট করা যাবে কি যাবে না, এইগুলোই শিখতে হবে। তো কত টাকা হলো নেট অ্যাডজাস্টমেন্ট, 7.5 লাখ টাকা, তার মানে কখন অ্যাডজাস্ট করতে পারবো, সেম হেডে হতে হবে, তাই তো? এখানে পড় না, আন্ডার দিস অ্যাডজাস্টমেন্ট লস ফ্রম ওয়ান সোর্স, একটা সোর্স থেকে তোমার লস হয়েছে, সেটাকে এই যে একটা সোর্স, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, ঠিক আছে? তো এই সোর্স থেকে লস হয়ে গেল 2.5 লাখ টাকা, এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো এগেইনস্ট দা ইনকাম ফ্রম এনি আদার সোর্স উইদিন দা সেম হেড। মানে বুঝছিস তো, ইংলিশটা পড়ে মানে বোঝ, ইংলিশটা পড়ে মানে বোঝ। সেম হেড, হেডটা কি, হাউস প্রপার্টি, হেডটার নাম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির একটা সোর্স থেকে লস হয়েছে, ঠিক আছে? তো ওই হেডের যদি কোনো ইনকাম থাকে তাহলে অ্যাডজাস্ট করতে হবে। এখন বলি স্যার ধরুন না হাউস প্রপার্টি থেকে লসই হয়েছে, কোনো ইনকাম হয়, তাহলে অ্যাডজাস্ট করতেই পারবি না, কার সঙ্গে অ্যাডজাস্ট করবে,
তো এটা হচ্ছে বুঝতে হবে, এটাকে বলে ইন্টারহেড বা ইন্টারসোর্স। এগুলো আমরা যখন হাউস প্রপার্টি অঙ্ক করতাম তো হয়তো না বুঝে হয়তো তখন করতাম, দেখতি একটা বাড়ি থেকে ইনকাম হলো এত টাকা, আর একটা বাড়ি থেকে লস হয়েছিল, আমরা দুটো প্লাস মাইনাস করে দিয়েছি, অত ভাবিনি, চিন্তা ভাবনা করি, ওটা তখনই সেট আপ করে নিয়েছিলাম। ঠিক আছে? তো তো বুঝতে পারছিস? দেখ এখানে এক্সাম্পল চলে যে হাউস 1 থেকে ইনকাম হয়েছে 10 লাখ টাকা, আর হাউস 2 থেকে লস হয়েছে 2.5 লাখ টাকা। ঠিক আছে? তাহলে ইনকাম 10 লাখ টাকা, লস হয়েছে 2.5 লাখ টাকা। এই লসটা সেট আপ করতে পারবো। ঠিক আছে? টু বি সেট অফ অ্যাজ পার সেকশন 70 আমাকে বলে তুমি সেট আপ করতে পারো। তাহলে নেট ইনকাম কত? 7.5 লাখ টাকা। নেট ইনকাম 7.5 লাখ টাকা। ঠিক আছে? তো বুঝতে হবে এটা। এখন তুই প্রশ্ন করতে পারিস, প্রশ্ন অবশ্যই করা যেতে পারে, বলি স্যার ইনকাম তো 10 লাখ টাকা হয়, ধরো দ্বিতীয় বাড়ি থেকে লস হলো 12 লাখ টাকা, তাহলে তুই কত টাকা সেট আপ করতে হবে? 10 লাখ টাকা সেট আপ করতে পারবি। ঠিক আছে? তো বুঝতে পারছিস তো? কথাগুলো খুব ফোকাস করতে হবে। অঙ্ক কিছু নেই, এই চ্যাপ্টারের অঙ্ক কিছুই নেই, একদিনই চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে। মেন এই চ্যাপ্টারের থিওরি, মেন হচ্ছে থিওরি। থিওরিটা বুঝতে পারলে অঙ্ক সোজা। তো প্রথম বাড়ি থেকে ধর ইনকাম হয়েছে 10 লাখ টাকা। ঠিক আছে? তো প্রথম বাড়ি থেকে ইনকাম হয়েছে 10 লাখ টাকা, আর দ্বিতীয় বাড়ি থেকে আমার লস কত হলো বল? 12 লাখ টাকা। ধর সাপোজ 12 লাখ টাকা লস হলো, তাহলে আলটিমেটলি কি হলো? 2 লাখ টাকা। তো আমি কত টাকা সেট আপ করতে পারবো? 10 লাখ টাকা সেট আপ করতে পারবো, বাকি 2 লাখ টাকা সেট আপ করতে পারছি না। তো হয়ে গেল এটা। এটাই হচ্ছে তোর ব্যাপারটা। বুঝতে পারলি তো? প্রথম পয়েন্টটা বুঝতে পারলি তো? এর কিছু কিছু এক্সেপশন আছে, তারপর আমি আরো উদাহরণ নিয়ে আসছি। কিছু এক্সেপশন, দেখ 4টে এক্সেপশন তুলেছি। কার এক্সেপশন করেছি? আন্ডার সেকশন 70। ঠিক আছে? আন্ডার সেকশন 70 তোর করেছি, তোর এক্সেপশন করেছি। তো 1 নম্বর পয়েন্টটা কি বলেছে? লং টার্ম ক্যাপিটাল গেইন, যেটা আমি আগের দিনে বলেছিলাম, মনে করার চেষ্টা কর। ক্যাপিটাল গেইনের নিয়মটা কি? ক্যাপিটাল গেইন করা হবে না, একটা লং টার্ম আর একটা শর্ট টার্ম। তো মনে আছে ক্যাপিটাল গেইন করার সময় একটা কথা বলেছিলাম যে যদি লং টার্ম লস হয়, কি বলেছিলাম মনে পড়ছে কিনা দেখ? যদি লং টার্ম লস হয় তাহলে লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করব, শর্ট টার্ম লস হলে শর্ট টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করব, লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু লং টার্ম লস হলে শর্ট টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এই কথাগুলো বলেছিলাম তো। দেখ আমি একটা কথা বলেছিলাম, বড় কখনো ছোটর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু ছোট কিন্তু বড়র সাথে অ্যাডজাস্ট করতে পারে। তো এখানে ওইটাই চলে এসেছে, এখানে ওই পয়েন্টটা। এটা কি লিখেছি দেখলে বুঝতে পারবে। লং টার্ম ক্যাপিটাল গেইন কি লেখা আছে? লং টার্ম, এটা এক্সেপশন বলছি। এখন তুই প্রশ্ন করতে পারিস স্যার আপনি এইমাত্র বললেন তো হাউস প্রপার্টির কথাই যদি বলেন, হাউস প্রপার্টির একটা সোর্সে লস হয়েছে, একটা সোর্সে ইনকাম হয়েছে, ওরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারে। এখন তুই বলবি স্যার ক্যাপিটাল গেইনে ধরুন একটা সোর্সে ইনকাম হলো আর একটা সোর্সে লস হলো, এখানে অ্যাডজাস্ট করা যায় না, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। ঠিক আছে? তো এটা পড়লে তুই বুঝতে পারবি লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যান বি সেট অফ এগেইনস্ট লং টার্ম, এটা লং টার্ম ক্যাপিটাল লস, লং টার্ম ক্যাপিটাল লস। লং টার্ম ক্যাপিটাল লস মানে লং টার্ম ক্যাপিটাল যদি তোমার লস হয় সেটাকে তুমি সেট আপ করতে পারবে কার সাথে? লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথে। এটা কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, তুই আগেও করেছিস। কিন্তু লং টার্ম ক্যাপিটাল লস নট এগেইনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম লস যদি হয় তাহলে শর্ট টার্ম সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। এটা তো বলেছিলাম। এটা তো নতুন কিছু, পয়েন্টটা মাথায় রাখতে হবে, এটা ব্যতিক্রম। তো বুঝতে পারছো? পড়তে পড়তেই মনে করতে ওদের সুবিধা হবে। যদি আমার লং টার্ম লস হয় তাহলে লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, শর্ট টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। এটা হচ্ছে লং টার্ম লস হবে। মাথায় ঢুকলো তো এটা? তাহলে স্যার যদি একটু উল্টো করে ভাবি, শর্ট টার্ম যদি লস হয়, শর্ট টার্ম লস হলে কার সাথে অ্যাডজাস্ট করতে পারবো? শর্ট টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। তো বুঝতে পারলি তো? এটা কিন্তু এক্সেপশন পেলি, এক্সেপশন ব্যতিক্রম পেলি। এখানে কি পেয়েছি বলে স্যার একটা সোর্সে লস হলো তো আরেকটা সোর্সে ইনকামের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন তাহলে তুই বলবি স্যার ক্যাপিটাল গেইনে ধরুন একটা সোর্সে লস হলো আর একটা সোর্সে ইনকাম অ্যাডজাস্ট করতে পারবি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা দেখতে হবে, কি ঝামেলাটা? লং টার্ম শর্ট টার্ম হয়ে গেল। তারপর বিজনেস করতে গিয়ে প্রথম যে ভিডিও করেছিলাম ওখানে বলেছিলাম একটা ফাটকা বিজনেস আর একটা জেনারেল বিজনেস, মনে আছে কিনা জানি না। একটা স্পেকুলেটিভ বিজনেস, একটা নন স্পেকুলেটিভ বিজনেস। স্পেকুলেটিভ বিজনেস করে শেয়ার বাজারের বিজনেসটা করে স্পেকুলেটিভ। শেয়ার বাজারের যেই বিজনেসটা হুট করে পড়ে যাবে, হুট করে নেমে যাবে, মানে আপ ডাউন হতে পারে যেই বিজনেস, সেটা করে স্পেকুলেটিভ বিজনেস। ঠিক আছে? স্পেকুলেটিভ বিজনেস আর একটা হচ্ছে নন স্পেকুলেটিভ বিজনেস, যেমন তোর বাড়ির আশেপাশে মুদিখানা দোকান আছে, যে কোনো দোকান, নন স্পেকুলেটিভ। জেনারেল বিজনেস। তো স্পেকুলেটিভ বিজনেসের কি রুল আছে? স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, ও শুধুমাত্র মাথায় রেখে শুধুমাত্র ও স্পেকুলেটিভের প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আর কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। ও যতই লেখা থাকুক এই পয়েন্ট, কোনো কথা ব্যতিক্রম তো এটা। আরে এটা তো রুল বললাম, তার ব্যতিক্রম এইগুলো, ব্যতিক্রম এগুলো হচ্ছে এক্সেপশন। তাহলে স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, ও স্পেকুলেটিভ বিজনেসে প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আর কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না।
ও যতই চেষ্টা করে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় সেটা অনলি স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। ইট ক্যান নট বি সেট আপ এগেইনস্ট জেনারেল বিজনেস, নন স্পেকুলেটিভ বিজনেস, নরমাল বিজনেস একই জিনিস। যার নাম জেনারেল বিজনেস তার নামই নরমাল বিজনেস, তার নামই নন স্পেকুলেটিভ বিজনেস। তাহলে কি বললাম, স্পেকুলেটিভ বিজনেসে লস হলে স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ও নন স্পেকুলেটিভের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না, জেনারেলের সঙ্গে পারবে না, নরমালের সঙ্গে পারবে না। কি বলেছে? তাহলে কি কি ব্যতিক্রম হলো? একটা পেলাম, দুটো পেলাম। 3 নম্বর লস ফ্রম বিজনেস অফ, অ্যাকচুয়ালি 4 নম্বর জানা না জানলে হবে, 1 2 3 এটা তোর সিলেবাসের জন্য 3টে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। লস ফ্রম বিজনেস অফ ওয়িং এন্ড মেইনটেনিং হর্স রেস। জানিস তো হর্স রেস, নিজস্ব যদি হর্স রেস থাকে সেটাকে মেইনটেইন করতে হয়। মেইনটেইন করতে গিয়ে যদি কোনো লস হয়, যদি ইন কেস যদি লস হয়, একটা অঙ্ক আছে ওইটা দেখছিলাম, তো ওয়িং এন্ড মেইনটেনিং হর্স, এই কথাই লেখা থাকে, ওয়িং এন্ড মেইনটেনিং হর্স রেস। হর্স রেস মানে নিজস্বভাবে পরিচালনা করছে, মেইনটেইন করছে, তার জন্য যদি কোনো লস হয়, যদি কোনো লস হয় তাহলে সেটা কার সঙ্গে সেটা করবো, ও এর সাথেই সেটা করবে। এর যদি কোনো ইনকাম হয়, অন্য কোনো জায়গার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না। এটা লেখা আছে ইনকাম ফ্রম সাচ বিজনেস অনলি, ওই টাইপের বিজনেস সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবি, আদারওয়াইজ অন্য কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। 3টে পয়েন্ট। আর কি বলে 4 নম্বরটা, এটা তো নরমাল স্পেশাল একটু বড়দের দেয়, মানে তোর প্রফেশনাল কোর্সে দেয়, আমাদের নেই, কারণ আমরা 3580 বিজনেসে পড়ি উনি। ঠিক আছে, সেকশন 3580 স্পেসিফাইড বিজনেস। ঠিক আছে, স্পেসিফাইড, নট স্পেকুলেটিভ, ভুলি ফেলবি না, এটা স্পেসিফাইড লেখা, আর এটা কি লেখা ছিল? স্পেকুলেটিভ। ঠিক আছে, স্পেসিফাইড বিজনেসের লস স্পেসিফাইড বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? এখানে এইগুলোই বলেছে। তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। অঙ্ক করার আগে দেখ, পরীক্ষার আগের দিন এই অঙ্ক দেবি 10 নম্বর, তো এই অঙ্ক না করে গেলেও চলবে। কি হবে, এই নোটগুলো তোকে পড়ে যেতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে, আর কোনো ব্যাপার নেই এখানে। দেখ এটা একটা দিয়েছি, আর পরীক্ষায় যখন কোশ্চেন সেট করবে এরকম ভাবে ওর সুন্দরভাবে কোশ্চেনটা সেট করবে, কোনো ঝামেলা করবে না। ও বলে দেবে ইনকাম ফ্রম বিজনেস টি, বলে দেবে ইনকাম। আচ্ছা টি শুনতে কেমন লাগে? ওরা যখন পরীক্ষা দেবে এ বি বলে দেবে, এ বি। ও ধর বলে দিল পরীক্ষায়, ওটাই বলে দিল ইনকাম ফ্রম বিজনেস এ, এ বিজনেস থেকে প্রফিট হয়েছে 5 লাখ টাকা, ঠিক আছে, আর বি বিজনেস থেকে প্রফিট হয়েছে কত টাকা, সরি লস হয়েছে 50 লাখ টাকা, ঠিক আছে। তো প্রথমে তো আমাদের ইন্টারহেডই করতে হয়, তো প্রথমে তখন যখন অঙ্ক করবি ইনকাম ফ্রম ইনকাম অফ বিজনেস এন্ড প্রফেশন, তাই তো এটাই হেড ছিল, বা পিজিপি হেড। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের অঙ্ক যখন পরীক্ষা যখন করতে হবে না, কেমন অঙ্ক করতে হয় কিছু না, একদম ইজি। ওই প্রথমে দাগ কাটবি, রুপিসের 2টা কলম করবি, একটা কলমে লিখবি, প্রথমে লিখবি হেডিং গুলো দিবি, একটা লিখবি ইনকাম ফ্রম স্যালারি, একটা লিখবি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা লিখবি ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম লস। এই তো 5টা হেড, যার যার হেডে যা যা কাজ থাকবে সেই কাজগুলো করতে হবে। তো সেরকমই এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের এখানে একটা হেডেরই আছে, আমি একটা হেডের নাম দিলে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, ঠিক আছে, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো, এখানে লিখবো ইনকাম ফ্রম বিজনেস এ, বিজনেস এ থেকে ইনকাম হয়েছে কত, 5 লাখ টাকা, আর লস ফ্রম বিজনেস বি, কত লস হয়েছে, 50,000 টাকা। তাহলে আলটিমেটলি কত টাকা হয়েছে, পিজিপি থেকে তোমার ইনকাম কত হলো, 4.5 লাখ টাকা। বুঝতে পারছিস ব্যাপারটা কিভাবে করতে হয়? অঙ্কটা এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এটা একটা করে एग्जांपल তুলে ধরছি। আগে যেমন হাউস ওয়ার্ড একটা एग्जांपल দিলাম, এটা একটা বিজনেসের একটা एग्जांपल দিলাম, এবার একটা ক্যাপিটাল গেইনের एग्जांपल দেব, সব কটার একটা করে एग्जांपल দেব, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা, ছোট ছোট কোশ্চেন তৈরি করছি, সিচুয়েশন 1 সিচুয়েশন 2, ঠিক আছে। শর্টে লিখছি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা, সিচুয়েশন 1 এ বলছে 15 লাখ টাকা লস, বুঝছিস তো, আর এখানে 9 লাখ টাকা প্রফিট। এবার হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে, এখানে বলছে 21 লাখ টাকা প্রফিট, আর এখানে বলছে 9 লাখ, আর এখানে হচ্ছে 6 লাখ টাকা লস। এই কোশ্চেন তৈরি করেছে, ঠিক আছে। তাহলে একটা করে সিচুয়েশনটা যদি এগোই, সিচুয়েশন 1 একটা যদি বলি, তো এটা কোন হেডের মধ্যে পড়ছে, যা আছে হেডটা কোন হেড, ক্যাপিটাল গেইন। তো এখানে লিখবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, তাই না, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তো ধর সিচুয়েশন 1টা যদি বলি কি আছে, ভালো করে দেখ, ভালো করে বুঝতে হবে, ধরে ধরে অঙ্ক তো এমনি হয়ে যাবে, দেখ ভালো বলে অঙ্ক হয়ে যাবে, অঙ্ক নিয়ে চাপ নেই। লং টার্ম গেইন হয়েছে,
আর শর্ট টার্ম লস হয়েছে। তো আমাকে মেইন লসটাকে টার্গেট করতে হবে, লসটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো শর্ট টার্ম লস হলে কার সাথে অ্যাডজাস্ট করতে পারি বলেছিলাম? লং টার্ম। শর্ট টার্ম লস হলে তুই বললি স্যার শর্ট টার্ম লস হলে শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করব। সিচুয়েশন 1 এ তো শর্ট টার্ম গেন নেই, কি করে অ্যাডজাস্ট করব? তাহলে সিচুয়েশন 1 এ শর্ট টার্ম লস হয়, শর্ট টার্ম লস কার সাথে অ্যাডজাস্ট করব? লং টার্মের সঙ্গে। এই কোশ্চেন ওয়াইজ তুই বলবি শর্ট টার্ম লস শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু শর্ট টার্ম গেন তো অঙ্কে নেই। তাহলে কার সাথে অ্যাডজাস্ট করব? লং টার্ম গেন। তাহলে কিভাবে লিখবো? প্রথমে এভাবে লিখতে হয়, লং টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা? 21 লাখ টাকা মাইনাস, ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। অ্যাকচুয়ালি এক্সামে কি লেখা লিখতে সেই লেখাগুলো পরে শেখাবো, আমি জাস্ট ফিগারটা শেখাচ্ছি, ফিগার প্লাস মাইনাস জিনিসটা শেখাচ্ছি। 21 লাখ থেকে 15 লাখ টাকা বাদ দেবো, হবে কত? 6 লাখ টাকা। এই তো হয়ে গেল সিচুয়েশন 1 এর অ্যান্সার, ঠিক আছে। এবার যদি সিচুয়েশন 2 করতে বলে, কি আছে স্যার? লং টার্ম লস আছে। তো লং টার্ম লস কার সাথে অ্যাডজাস্ট করা যায়? লং টার্ম গেইন। লং টার্ম গেইন কি আছে? না। সুতরাং এই 6 লাখ টাকা কিছু করতেই পারবো না। তাহলে স্যার কি করতে হবে? এটাকে কি করতে হয় জানিস তো? ভালো করে শুনে নে, এরপরেই আমি এটা নিয়ে আলোচনা করব। লং টার্ম লস কার সাথে অ্যাডজাস্ট করতে পারবো? লং টার্ম গেইনের সাথে। তো এই কোশ্চেনে সিচুয়েশনে লং টার্ম গেইন আছে না, তাহলে অ্যাডজাস্ট করতে পারবো না লং টার্ম লস। তাহলে কি করতে হবে? এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, পরের বছর এই টাকাকে নিয়ে যেতে হবে। স্যার কি করবো পরের বছর নিয়ে গিয়ে? পরের বছর যদি লং টার্ম গেইন বেরো তাহলে লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করবো, মানে এইভাবে। স্যার পরের বছর যদি না বেরো তারপরের বছর আবার নিয়ে যাবো, এইভাবে করতে। এটাকে ক্যারি ফরওয়ার্ড করে, এই জন্য চ্যাপ্টার নাম সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড প্রসেস, ঠিক আছে। সুতরাং জানতে হবে ব্যাপারটা। তার মানে কি 6 লাখ টাকার কোনো ট্রিটমেন্ট হবে না। রইল বাকি কি? লং টার্ম ক্যাপিটাল, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আবার সিচুয়েশন টু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হেড দেবো, দিয়ে লিখবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আউটারে ডাইরেক্ট মালা, আর কিছু করতে হবে। বুঝেছিস কনসেপ্টটা? বুঝতে পারছিস? কারণ আমি ইচ্ছা করে করে করালাম, এক একটা করে উদাহরণ করাচ্ছি, কারণ এরপরে যখন বড় বড় অঙ্ক পাবি না, এই উদাহরণগুলোই তোর সামনে বেরিয়ে আসবে। সেই উদাহরণগুলো 5-6 সবকটা উদাহরণ এক জায়গায় জড়ো হবে, তার জন্য এক একটা ধরে ধরে করাচ্ছি। বোঝা গেল তো কি বললাম পয়েন্টটা? তোকে দেখি আর কি অঙ্ক আছে ছোট ছোট, দেখি এটার অ্যান্সার। এটার অ্যান্সার দিয়ে দিই, পারি বলতে? ভাব না, ওই নিয়ম প্রথম পয়েন্টটাই পড় না। 70 ধারায় কি বলা ছিল? ওখানে বলা ছিল বিজনেসের রুলটা কি বলেছিলাম? ওখানে বলে দিয়েছিলাম কি, ওখানে বলেছিলাম যে যদি স্পেকুলেটিভ বিজনেসে যদি কোনো লস হয় তাহলে স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে। দেখ না এখানে কি আছে, ইয়ার 1 এ স্পেকুলেটিভ বিজনেসে 30,000 টাকা লস আছে, তাই তো? স্পেকুলেটিভ বিজনেস কত টাকা লস আছে? 30,000 টাকা। এই কার সাথে অ্যাডজাস্ট করতে হবে? স্পেকুলেটিভ বিজনেস প্রফিট। ইয়ার 1 এ কোনো স্পেকুলেটিভ প্রফিট হয়েছে? না, না হয়নি কিন্তু। তাহলে ইয়ার 1 এর কথা যদি ভাবি, ইয়ার 1 এ ইনকাম ফ্রম বিজনেস হবে শুধুমাত্র 1 লাখ টাকা, বুঝেছিস? আমি কি বলেছিলাম? স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় তাহলে স্পেকুলেটিভ বিজনেসে প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে হবে। ইয়ার 1 এ থোড়া কোথায় প্রফিট আছে? স্পেকুলেটিভ বিজনেস প্রফিট না, তাই নন স্পেকুলেটিভ প্রফিট আছে, নন স্পেকুলেটিভ সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না, তাই করেছি। আবার বলছি, বারবার করে এটা শুনে নিতে হবে, স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় তাহলে স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় ও নন স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। তাই আমি এখানে ডাইরেক্ট 1 লাখ টাকা বসে গেছি। ইয়ার 2, তাই তো? ইয়ার 2 কি করবি বল? 1,20,000 থেকে 80,000 বাদ যাবে। 1,20,000 থেকে 80,000 টাকা বাদ যাবে। ইয়ার 2 ইনকাম ফ্রম বিজনেস কি হবে? ইয়ার 2 তে কি হচ্ছে দেখ, নন স্পেকুলেটিভ, এটাকে এইভাবে পড়, নন স্পেকুলেটিভ বিজনেস। নন স্পেকুলেটিভ বিজনেসে কত টাকা লস হয়েছে? 80,000 টাকা লস হয়েছে। আমি কি বলেছিলাম? নন স্পেকুলেটিভ মানে কি? জেনারেল বিজনেস। জেনারেল বিজনেসে যদি লস হয় ও জেনারেল বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে জেনারেল বিজনেস প্রফিট আছে না, ইয়ার 2 তে নেই, তাহলে অ্যাডজাস্ট করতে পারবে না। কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে স্যার? জেনারেল বিজনেসে যদি লস হয় জেনারেল প্রফিট ছাড়া ও স্পেকুলেটিভ প্রফিটের সাথে অ্যাডজাস্ট করে। স্পেকুলেটিভ প্রফিট ছিল 1,20,000 থেকে 80,000 টাকা অ্যাডজাস্ট কর। তাহলে কি করবে এখানে? 1,20,000 টাকা থেকে 80,000 টাকা অ্যাডজাস্ট কর, 40,000 টাকা, তাই কত হলো বল? 40,000 টাকা হলো। বুঝেছিস? মাথায় ঢুকে যেতে পারো, মাথায় ঢুকে তো। আর একটা জিনিস হয়, এটা এখন তোদের মাথায় দেবো না,
এরপরে পরবর্তী সময় অঙ্কগুলো করবো, এই যে 30 ছিল আগের বার, 40 থেকে 30 মাইনাস করতে হবে, সেটাকে বলে ক্যারি ফরওয়ার্ড। ওটা পরে শিখবো, ওটা এখন না। এত অব্দি 40 অব্দি বুঝেছিস, এরপরেরটা শিখবো, পরে যখন শিখবো তখন বুঝতে পারবো। দেখ না কি বলেছিলাম, স্পেকুলেটিভ বিজনেসে কি বলেছিলাম, রুল কি বলেছিলাম, স্পেকুলেটিভ বিজনেসে লস হলে স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। প্রথম বছর কি প্রফিট আছে, পরের বছর যাবো ও এই বছর তো প্রফিট ছিল না, ভালো করে বোঝ কনসেপ্টটা বোঝ, তাহলে আর অন্য অঙ্ক আটকাবেই না, একটা অঙ্ক করে সব অঙ্ক পড়ে যাবে। ইয়ার 1 এ কি বলেছে, এখানে বলছে যদি স্পেকুলেটিভ বিজনেসে প্রফিট হয়, মানে স্পেকুলেটিভ বিজনেসে লস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারে, প্রফিট তো নেই, তাই এখানে 30 অ্যাডজাস্ট করতে পারেনি, তাহলে ইয়ার 1 এ কি হয়েছে, ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। পরের বছর ইয়ার 2 তে যদি স্পেকুলেটিভ প্রফিট হয় তার সাথে অ্যাডজাস্ট করব, কিন্তু অ্যাডজাস্ট করার আগে এই অ্যাডজাস্টমেন্টটা করব, করে নেওয়ার পর যদি কিছু বেঁচে থাকে তখন ওই 30,000 টাকা অ্যাডজাস্ট করব, 40 তো বেঁচে ছিল 30 অ্যাডজাস্ট করব, আলটিমেটলি 10,000 টাকা। এটা এখন শিখবো না, পরে শিখবে, পরে যে নোটটা লিখবো তারপর, ঠিক আছে? তো মোটামুটি কথা ঢুকলো তো। সেম ইয়ারের মধ্যে হলে ইন্ট্রা হেড হয়, কিন্তু এই আগের বছর থেকে যখন পরের বছর যাবে ওটাকে ক্যারি ফরওয়ার্ড হবে, ওই জন্য এখন করবো, ওটা পরে করবো, ঠিক আছে? তো মোটামুটি বোঝা গেল তোমরা? 2 নম্বর কি বলে 70, মনে পড়ছে 70 সেকশনটা বোঝা গেল, 71 এ আসলাম, ঠিক আছে? আগেরটা কি বললাম, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট, তাই তো, মানে সেম হেডের মধ্যে অ্যাডজাস্টমেন্ট গুলো হলো। এবার হচ্ছে সেম হেড থেকে একটু বেরিয়ে, এতক্ষণ সেম হেডের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হলো, নিজের যার ঘর তার ঘরে অ্যাডজাস্টমেন্ট করে বললো, এবার আশেপাশের ঘরের অ্যাডজাস্টমেন্ট করলো, বুঝছিস তো? একটা ঘর থেকে আরেকটা ঘর যাবে, তার অ্যাডজাস্টমেন্ট গুলো কেমন হবে সেই নিয়ে দেখবো। তো কি বলছে এখানে, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট সেকশন 71, এ তো লিখেছে অনেক কিছুই, আমি তো বলে দিচ্ছি, যারা এই বললাম না ছোট্ট একটা ট্রিক বলবো, তো বলে দিচ্ছি ব্যাপারটা। 5টা তো হেড, স্যালারিতে বল দেখি, স্যালারিতে কোনোদিন লস হতে পারে না, স্যালারিতে কোনোদিন লস হতে পারে হবেই না, জীবনে কোনোদিন তো শুনিনি স্যালারিতে লস। চাকরি করতে যাবো, কাজে যাবো, মাইনা পাবো, এবার লস কি, স্যালারিতে জীবনে লস হতে পারে। তাহলে বাকি আরো 4টে হেড আছে, সেখানে লস হতে পারে, বিজনেসে লস হতে পারে, হাউস প্রপার্টিতে লস হতে পারে, ক্যাপিটাল গেইনে লস হতে পারে। তাহলে যদি হাউস প্রপার্টিতে লস হয় তাহলে কি হবে, হাউস প্রপার্টিতে লস হলে কি বলেছে, বলছে আমি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারি। হাউস প্রপার্টিতে লস হলেও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে, সবাই মানে কি বল না, নিজেই বল না, সবাই মানে কি, 5টা তো হেড, বাকি 4টে হেডের সঙ্গে অ্যাডজাস্ট করবে। হাউস প্রপার্টিতে লস হলে ও তো হাউস প্রপার্টি নিজের সাথে অ্যাডজাস্ট করবেই, বাকিদের সঙ্গে অ্যাডজাস্ট করবে, হয়ে গেল হাউস প্রপার্টি, মাথার মধ্যে ঢুকলো হাউস প্রপার্টি। এতে এখানে এগুলো লেখা আছে, আমি বলছি ট্রিক্স গুলো বলে দিচ্ছি। হাউস প্রপার্টি ফর বিজনেস, বিজনেসে যদি লস হয় ও তো বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করবেই, এবার স্যার স্পেকুলেশন লস করে তো আগেই বললাম, ওটা মাথা থেকে বের করে, বিজনেসে লস হলো তো বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করবে, বিজনেস ছাড়া কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? হাউস প্রপার্টির সাথে বিজনেসে লস হলে হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, আদার সোর্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। স্যালারি কি দোষ করলো, এবার শোন, ধর আমি একটা চাকরি করছি, মাঝখানে মোটামুটি একটা ভালো স্যালারি পাচ্ছি, তো বছরের শেষে ধর একটা বছরে ধর 10-12 লাখ টাকা আমি কামাচ্ছি, 10-12 লাখ টাকা স্যালারি দিয়ে কামাচ্ছি। এবার পার্ট টাইম একটা বিজনেস করছি, দেখা গেল বিজনেস থেকে লস খেয়ে গেল, ভালো করে বুঝবি কিন্তু কনসেপ্টটা, বিজনেস থেকে লস, ধর আমি ধর 10 লাখ টাকা ধর স্যালারি থেকে কামালাম, এবার কি করব, বাকি সময় বাড়িতে বসে আছি, কিছু সময় ধর তাড়াতাড়ি কাজ শেষ হয়, 5টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, এবার 6টার সময় দোকান খুলি, কোনো একটা দোকান খুলেছি, 4 ঘন্টা 5 ঘন্টা করে বিজনেস করছি, এবার দেখা গেল বিজনেস থেকে না লস খেয়ে গেছে, প্রফিট হতে পারে, সরকার গভর্নমেন্ট নিয়মটা খুব সুন্দর করে, তুমি যদি বিজনেস থেকে লস খেতে, ধর বিজনেস থেকে লস খেলাম 2 লাখ টাকা, 2 লাখ টাকা বিজনেস থেকে লস খেলাম, তো 10 লাখ টাকা থেকে বললো 2 লাখ টাকা লস, তাহলে কি 8 লাখ টাকা প্রফিট, নেট ইনকাম 8 লাখ টাকা, 8 লাখ টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, গভর্নমেন্টের লস হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট বলছে না আমি এই নিয়মটা অ্যাপ্লাই করবো না, তুমি চাকরি করছো ঠিক আছে, তুমি যদি বিজনেস থেকে যদি লস খাও স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে দেবো, বুঝলি, এই নিয়মটা ফেলেছে, এই সরকারি নিয়মটা খুব ভালো করেছে, বলছে তুমি চাকরি করছো করো, তুমি বিজনেস করছো, পার্ট টাইম বিজনেস করছো, বিজনেস করে তুমি লস খেয়েছো, তুমি বেনিফিট নিতে চাইছো, কেন তুমি গভর্নমেন্টকে ট্যাক্স কম দিতে চাইছো, এই ফাঁকিটাই করতে দেবো, এই ফাঁকিবাজি কাজ করতে দেবো। তো এই জন্যই ওর বলেছে বিজনেসে যদি লস খায় সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, বুঝতে পারছেন কি কি বললাম, একটা বললাম হাউস প্রপার্টি লস বললাম, বিজনেসে লস, আর ক্যাপিটাল গেইন তো কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে,
ক্যাপিটাল গেইন তো কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে, দেখ না এখানে সব হ্যাঁ। ক্যাপিটাল গেইন তো আগেই বললাম, তো কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না, ও খুব বাজে মানে বেচারা, ও কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তো দেখ এখানে কি লেখা আছে, লেখাগুলো পড়। আন্ডার দিস অ্যাডজাস্টমেন্ট মানে সেকশন 71, লস আন্ডার ওয়ান হেড ক্যান বি সেট আপ এগেইনস্ট দা ইনকাম আন্ডার এনি আদার হেড। এই মাত্র বললাম। এখন যদি বলছে লাইনের মানে বুঝতে পারছিস কোনো অসুবিধা নেই। এই মাত্র কি বললাম, হাউস প্রপার্টি লস খেলে ও কার সাথে অ্যাডজাস্ট করবে, সবার সাথে। তার মানে কি এক জায়গায় একটা হেডে লস খেলে ও অন্য একটা হেডে অন্য হেডের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এই ইংলিশের লাইনের মানে এটাই দাঁড়িয়েছে। তারপর বলেছে ফর এক্সাম্পল লস আন্ডার দ্য হেড পিজি মানে বিজনেসে লস খেলে, এই কথা কি বললাম, বিজনেসে লস খেলে ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, শুধু স্যালারির সাথে পারবে না। তা কি লিখেছে, এগেইনস্ট ইনকাম আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি ক্যাপিটাল গেইন আদার সোর্স, স্যালারির কথা লিখেছে। আমি যেটা বললাম ওরা ওটাই বলেছে। 2 নম্বর লস আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি লস খেলে ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, স্যালারি ইনক্লুড স্যালারি। এগেইনস্ট দ্য ইনকাম আন্ডার দ্য হেড পিজিপি ক্যাপিটাল গেইন স্যালারি আদার সোর্স, যেই কথাটা বললাম সেটা ওরা বলেছে। এক্সেপশন লস আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনে লস খেলে ক্যান নট বি সেট আপ এগেইনস্ট দ্য ইনকাম আন্ডার এনি আদার হেড। এই মতো বললাম বেচারা তো ক্যাপিটাল গেইনে লস খেলেও কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে। 2 নম্বর পয়েন্ট লস আন্ডার দ্য হেড পিজিপি যদি লস খেলে আগেই বলেছি, and unabsorbed depreciation cannot be set up salary। মোট কথা মাথায় রাখবি, পিজিপি তে তুমি লস খাও, বিজনেসে লস খাও, আর যদি কোশ্চেনে unabsorbed depreciation দিয়ে দেয়, এটা কখনোই স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। unabsorbed depreciation কারণ কিছু নেই, যে ডেপ্রিসিয়েশনটা অ্যাবজর্ব করা হয়নি, তোকে পরিষ্কার ভাবে বলে দেবে unabsorbed depreciation এত টাকা, ঠিক আছে? তাহলে বাকিটা যখন অঙ্ক করবো তখন বুঝবো। তো 3 নম্বর বলছে লসেস আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি যদি লস খায়, দেখো ভালো করে শোন, কি বললাম, হাউস প্রপার্টি লস খেলে ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু এখানে আবার সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে। কি নিয়ম বেঁধে দিয়েছে, ইন এক্সেস অফ ₹2 lakhs আর নট অ্যালাউড টু বি সেট আপ এগেইনস্ট দ্য ইনকাম আন্ডার এনি আদার হেড। 2 লাখ টাকা অবধি অ্যাডজাস্ট করতে হবে, 2 লাখ টাকা বেশি অ্যাডজাস্ট করতে হবে, এই নিয়মটা বেঁধে দিয়েছে। দেখ না, হাউস 1 থেকে তুই লস খেয়েছিস কত, মানে ইনকাম প্রফিট কামিয়েছিস কত, হাউস 1 এ 1 লাখ, হাউস 2 তে লস খেয়েছিস 3.5 লাখ টাকা, আর হাউস 3 টা বেচে দিয়েছিস 4 লাখ টাকা ক্যাপিটাল গেইন হয়ে গেছে। তো বলছে এই অঙ্ক ছোট করে করে দে, দেখ কি হবে, করে দে, দেখ কি হবে দাঁড়াচ্ছে। প্রথমে কি করব, আন্ডারস্ট্যান্ড 70 তাই তো, মনে পড়ছে তো? সেকশন 70 তে কি বলা আছে, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট, কি না, ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট। প্রথমে কি লিখবো, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাই তো, এটাই তো হেডিং। হাউস 1 থেকে কত টাকা কামিয়েছি, 1 লাখ টাকা, আর হাউস 2 তে লস খেয়েছি কত, 3.5 লাখ টাকা, নেট লস কত, 4 লাখ টাকা। এত কিছু ঠিক আছে, এত কিছু ঠিক আছে কি রে, বল না। হাউস প্রপার্টি হাউস 1 থেকে 1 লাখ টাকা কামিয়েছি, আর হাউস 2 থেকে 3.5 লাখ টাকা লস খেয়েছি, তাহলে নেট লস কত, হাউস প্রপার্টি থেকে 2.5 লাখ টাকা নেট লস খেয়েছি। কি বলছি, কত টাকা হতে হবে, 2 লাখ টাকার উপর যেন না যাওয়া যায়, তাই তো, 2 লাখ টাকার উপর গেলে কি করতে হবে, এবার লিখবো, এখানে লিখছি ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট কত, সেকশন 71। সেকশন 71 এ কি বলছে, ক্যাপিটাল গেইন, তাই তো, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত টাকা, ক্যাপিটাল গেইন ইনকাম কত, 4 লাখ, তাই তো। আমরা কি শিখেছিলাম বল, এই মাত্র শেখালাম তোদের ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট। কি বললো, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্টে কি শেখালাম মাত্র, ইন্টার হেড অ্যাডজাস্টমেন্ট কি বললাম, বলেছিলাম যদি হাউস প্রপার্টিতে লস খায়, কত আছে হাউস প্রপার্টিতে লস, 2.5 লাখ টাকা, ও সবার সাথে অ্যাডজাস্ট করতে, কারণ সবাই বলতে কি আছে, অনলি ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনে 4 লাখ আছে, ও 4 লাখের সঙ্গে কত অ্যাডজাস্ট করতে হবে, 2.5 লাখ লিখলে ভুল হয়ে যাবে, ও ম্যাক্সিমাম 2 লাখ টাকা এটা লেখা ছিল। তাহলে এখানটায় কি লিখবি, লস আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি, লস আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি কত টাকা, 2 লাখ টাকা। কারণটা বুঝতে পেরেছিস কেন 2 লাখ টাকা হলো, তাহলে বাকি রইল 2 লাখ টাকা, ঠিক আছে। এটা কি লিখবো, এটাকে লিখবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলেছে, একটা বলি না, টোটাল তো 2.5 লাখ টাকা হাউস প্রপার্টি লস ছিল,
তার মধ্যে 2 লাখ তো অ্যাডজাস্ট করলাম, বাকি 50 টা অ্যাডজাস্ট করতে পারলাম না, এটাকে সেট আপ মানে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, এটাকে ক্যারি ফরওয়ার্ড করব। লিখ নেক্সট পয়েন্ট, লিখ রিমেইনিং হাউস প্রপার্টি লসেস, remaining house property losses, remaining house property losses rupees 50,000 shall be carried forward, shall be carried forward, CF लिखला, ठीक है। तो नेक्स्ट ईयर ড্যাশ দেবো। পরে বলে দেবো ব্যাপারটা, ড্যাশ দিয়ে রাখ। নেক্সট ইয়ার অ্যাকচুয়ালি কি বলতো, এই যে হাউস প্রপার্টি যে লস হলো না, এটা ক্যারি ফরওয়ার্ড করা যায় ম্যাক্সিমাম কত বছর অবধি জানিস? এক্স্যাক্টলি মনে পড়ছে তো, মনে হয় 8 বছর, 8 বছরই হবে মনে হয়, 8 বছর অবধি। হ্যাঁ কি 3 বছর। হাউস প্রপার্টি যে লসটা আছে না, হাউস প্রপার্টি লসটা কত দিন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়? 8 বছর অবধি। 8 বছর না 4 বছর, একটু দেখে বলে দিচ্ছি, মনে হচ্ছে 8 বছর, ঠিক আছে। হাউস প্রপার্টি যে লসটা, এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে ম্যাক্সিমাম 8 বছর অবধি, ঠিক আছে। এরপরেও যদি হাউস প্রপার্টি লস থাকে 8 বছরের পরেও, তাহলে ওটাকে আপনা আপনি কেটে যাবে, ঠিক আছে। and in next years, and in next years the art লিখে রাখ। বা এখানে আমি তোকে বলি, এখানে ড্যাশ করে দিতে হবে, রিমেইনিং হাউস প্রপার্টি লসেস 50,000 shall be carried forward next years, ঠিক আছে। মানে কত বছর অবধি ক্যারি ফরওয়ার্ড ক্যারি করা যায় সেটা 8 বছর অবধি এটা বলে রাখলাম, ঠিক আছে। and in next years, like and in next years it can only be set off from HP income, না হাউসহোল্ড ইনকাম হলে সেট আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 3 নম্বর নোটটা কি লেখা আছে, ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। আমরা ইন্ট্রা হেড অ্যাডজাস্টমেন্ট করলাম, ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট করলাম, ঠিক আছে না। এবার করব ক্যারি ফরওয়ার্ড। দেখো এই ফরম্যাটটা যেমনটি লেখা আছে তেমনটি খাতায় টুকে নাও, তারপর আমার সঙ্গে বসো। দেখো প্রথম ঘরে কি লেখা আছে, পার্টিকুলারস, তারপরের ঘরে কি লেখা আছে, ক্যারি ফরওয়ার্ড টু সেট অফ এগেইনস্ট। এখানে পার্টিকুলারস লেখা আছে, এবার এখানে লেখা ক্যারি ফরওয়ার্ড, ক্যারি করব, ঠিক আছে। সেট অফ কার সাথে, কার এগেইনস্টে সেট আপ করব, ঠিক আছে। মানে বলছে ক্যারি ফরওয়ার্ড টু সেট অফ, ক্যারি ফরওয়ার্ড টু সেট অফ এগেইনস্ট। তাহলে ক্যারি ফরওয়ার্ড ইজ অ্যালাউড, ক বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। তাহলে লস অফ রিটার্ন ম্যান্ডেটরি ফাইলিং, যখন আমরা তো রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করার সময় এই লসগুলো কি দেখাতে পারবো কি পারবো না, তাহলে পয়েন্টস তুমি নোটেড, কি কি পয়েন্টস তোমার মাথায় রাখতে হবে। প্রথম বলতে লস ফ্রম হাউস প্রপার্টি, সেকশন 71B, হাউস প্রপার্টি থেকে যদি তুমি লস খাও তাহলে কি করবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির সাথে তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে। তো ক্যারি ফরওয়ার্ড করব কি করে, তুমি যদি হাউস প্রপার্টি লস খাও তাহলে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টির সাথে তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কত বছর ম্যাক্সিমাম ক্যারি ফরওয়ার্ড করতে পারে, 8 বছর। আচ্ছা যখন আমরা রিটার্ন সাবমিট করব তখন হাউস প্রপার্টি থেকে যে লস হয় সেটা তোমার করার দরকার নেই, ঠিক আছে। এদিকে নো, রিটার্ন ফাইল করার সময় লসটা দেখানোর দরকার নেই। 2 নম্বর পয়েন্ট, বিজনেস লস, সেকশন 72, বিজনেস দিয়ে তুমি লস খাও তাহলে বিজনেস ইনকামের সাথে তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কত বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারো, 8 বছর। তবে যখন তুমি রিটার্নটা সাবমিট করবে, রিটার্নটা যখন ফাইল করবে, তখন এই লসটা বিজনেস লস দেখানো বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এখানে দুটো অপশন দিয়েছি, মানে দুটো পয়েন্ট দিয়েছি। ইম্পর্টেন্ট পয়েন্ট কি, লস ক্যান বি ক্যারি ফরওয়ার্ড ইভেন ইফ দা বিজনেস ডিসকন্টিনিউ, বিজনেস যদি তুমি ডিসকন্টিনিউ হয়ে যায়, বন্ধও হয়ে যায়, তাহলে তুমি লসটা তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারো। 2 নম্বর, loss can be carried forward by the same person, loss can be carried forward by the same person who has incurred the loss provided in section 78, ঠিক আছে। ধরো যেই পার্সনের দ্বারা বিজনেসে লসটা হয়েছে, ঠিক আছে, বলতে লস ক্যান বি ক্যারি ফরওয়ার্ড, লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে বাই দা সেম পার্সন, ওই পার্সনই ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, ঠিক আছে। যার বিজনেস লস, ধরো আমি বিজনেস যদি আমার যদি লস হয় তাহলে এই লসটা ক্যারি ফরওয়ার্ড আমি করতে পারবো, আমার বিজনেস যদি অন্য কাউকে দিয়ে দিচ্ছি সে কিন্তু ক্যারি ফরওয়ার্ডের সুযোগটা পাবে না। নেক্সট হলো 3 নম্বর, স্পেকুলেটিভ বিজনেস লসেস, সেকশন 73, স্পেকুলেটিভ বিজনেসে লস হয় তাহলে এটা ক্যারি ফরওয়ার্ড করব স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে। কত বছর অবধি ক্যারি ফরওয়ার্ডের টাইম আছে, 4 বছর। যখন রিটার্ন সাবমিট করব তখন স্পেকুলেটিভ বিজনেসের লসটা আমরা দেখাতে হবেই হবে, ম্যান্ডেটরি। 4 নম্বর, লসেস আন্ডার দা হেডস অফ ক্যাপিটাল গেইন,
74 নম্বর ধারা, ঠিক আছে। তো 74 কি বলেছে, লং টার্ম লস আর শর্ট টার্ম লস। লং টার্ম লস হলে লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, শর্ট টার্ম লস হলে লং টার্ম গেইন এবং শর্ট টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। কত বছর ক্যারি ফরওয়ার্ড টাইম? 8 বছর। যখন আমরা রিটার্ন ফাইল সাবমিট করব তখন এটাকে এই লসটা দেখাতেই হবে। এক নম্বর নোট, ইম্পর্টেন্ট নোট, একটাই নোট দিয়েছে, বলছে লং টার্ম ক্যাপিটাল লস অন শেয়ার। শেয়ারের উপর যে লং টার্ম ক্যাপিটাল লস, এটা কত নম্বর ধারায়? আগেই বলেছি 112 এ, অন হুইচ এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স পেড at both acquisition and sale can be set off against long term capital gain। তো এটা বলেছে লং টার্ম শেয়ারের উপর যে লং টার্ম ক্যাপিটাল লসটা হচ্ছে এত নম্বর ধারা 112 এ তে, অন হুইচ, ঠিক আছে তো, এসটিডি পে করেছে দেখতে হবে। এসটিডি কার উপর পে করব? পারচেজের উপর এবং সেল দুটোর উপরই। ক্যান বি সেট অফ এগেইনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইন, এটা বলে দিয়েছে। লাস্ট পয়েন্ট, লস ফ্রম ওয়িং এন্ড মেইনটেনিং হর্সেস। তো ওয়িং এন্ড মেইনটেনিং হর্সেস যে লস হয় সেটা 74 এ তে আছে, ঠিক আছে। তো ইনকাম ফ্রম বিজনেস অফ ওয়িং এন্ড মেইনটেনিং রিসোর্সের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। 4 বছর টাইম আছে ক্যারি ফরওয়ার্ড করার, রিটার্ন যখন সাবমিট করবে তখন এই লসটাকে দেখাতেই হবে। তো এটাতে জাস্ট একটা চার্ট, এটাতে একটা চার্ট, এটা আমি আগেই বলেছি, নতুন কিছু না। মেইনলি যদি তুমি বলো স্যার নতুনটা কি, এই কোনটা কত বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, এটাই তোমার নতুন নিয়ম, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট দেখো কি আছে, ইন্টারহেড সেটআপ। ইন্টারহেড সেটআপ কত নম্বর ধারায়? সেকশন 70। ইন্টারহেড সেটআপ সেকশন 71। brought forward losses 71B to 74A, 71B to 74A brought forward loss। unabsorbed depreciation কত নম্বর ধারায়? 32 নম্বর ধারা, 2 নম্বর উপধারা। carry forward allow for unlimited years, unlimited years unabsorbed depreciation তুমি carry forward করতে পারবে, ঠিক আছে, unlimited years, ঠিক আছে। carry forward allow করেছে unlimited years পর্যন্ত। তো টুকে নাও এই ফরম্যাটটা চারটা। দেখো আর একটু পয়েন্ট বাকি ছিল, এটা স্পেশাল পয়েন্ট, এই তিনটে পয়েন্ট নোট করে নাও। বলছে জেনারেল বিজনেস লসেস ক্যান বি সেট অফ। যদি তোমার নরমাল বিজনেস বা জেনারেল বিজনেস যদি লস হয় সেটা সেট অফ করতে পারবে কার সঙ্গে? জেনারেল বিজনেস প্রফিটের সঙ্গে আর স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের, এটা আমি আগেও বলেছি। 2 নম্বর পয়েন্ট, কারেন্ট ইয়ার লস, কারেন্ট ইয়ার যদি লস হয় ক্যান বি সেট অফ এগেইনস্ট দ্য ইনকাম উইদিন দ্য সেম ইয়ার। কারেন্ট ইয়ারে যদি তোমার লস হয় সেটাকে সেট অফ করতে পারবে against the income within the same year, same year income সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। and income under the different head, ঠিক আছে তো। but previous year ব্যাপারে brought forward losses can be set off only against the income within the same head। তো এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় খুব কাজে দেবে। বলছে কারেন্ট ইয়ারে যদি তুমি কোনো লস খাও, ঠিক আছে, সেটাকে সেট আপ করতে পারবে সেই হেডের ইনকামের সাথে, ঠিক আছে, বা ঠিক আছে অ্যাডজাস্ট করতে পারবে এবং ডিফারেন্ট এর সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। বাট প্রিভিয়াস ইয়ার যদি কোনো বট ফরওয়ার্ড লস থাকে সেটাকে সেট আপ করবে পার্টিকুলার ওই ইয়ারের সাথে, এটা বলে। 3 নম্বর লাস্ট পয়েন্ট, সেট আপ ইজ নট অ্যালাউড এগেইনস্ট দ্য এনি ইনকাম ইন কেস অফ, যদি তুমি লটারি কাটলে, লটারি খেলছো, লটারিতে যদি তুমি লস খাও তাহলে ওর উপর সেট আপ পাবে না। কার্ড গেমে লস খেলে সেট আপ পাবে না। গ্যাম্বলিং এ সেট আপ তোমার লস খেলে সেট আপ পাবে না। বেটিং এ যদি লস খাও সেখানে কোনো সেট আপ পাবে না। আর একটা পয়েন্ট, লস ফ্রম আ সোর্স, ঠিক আছে, লস এমন কোন সোর্স, সেই সোর্স থেকে যদি লস খাও, দ্য ইনকাম ফ্রম হুইচ ইজ এক্সেম্পট। স্যার ব্যাপারটা দেখো, এই যে 112A, তাই না, কিছুক্ষণ আগে বলছিলাম 112A, আমরা আগেও আলোচনা করেছি ক্যাপিটাল গেইনে। এখানে কি হয়, শেয়ার বেচে, ঠিক আছে, শেয়ার বেচে যদি আমরা রিকগনাইজ স্টক এক্সচেঞ্জ মার্কেট যদি শেয়ার বেচে যদি তোমার প্রফিট হয়, ঠিক আছে, শেয়ার বেচে যদি প্রফিট হয়, তো সেটাই তো এই সেকশনে আসতো না। তো সাপোজ ধরো এই সেকশনে এখন তো নিয়ম চালু হয়েছে যে 10% ট্যাক্স, কিন্তু আগে কি নিয়ম ছিল? আগে নিয়ম ছিল যদি আমরা স্টক এক্সচেঞ্জের মারফত যদি শেয়ারটা বেচি, ঠিক আছে, এখানে যে ক্যাপিটাল গেইন হবে তার উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। আগে তো এটাই ছিল এক্সেম্পটেড, অর্থাৎ আগে কি ছিল, লং টার্ম ক্যাপিটাল গেইন অন শেয়ার সেটা তো পুরো এক্সেম্পট ছিল। তো ওই শেয়ারের উপর যদি কোনো কারণে যদি তোমার লস হয়, ঠিক আছে, তার উপর তুমি কোনো সেট আপ পাবে না। বা ধরো আরেকটা উদাহরণ যদি বলি, ধরো গভর্নমেন্ট এমন কিছু স্পেশাল বিজনেস, ঠিক আছে, ডিসকভার করেছে বা এমন কোনো স্পেশাল বিজনেস কথা ডিক্লেয়ার করেছে, বলছি তুমি যদি এই বিজনেস করো তাহলে প্রথম 8 বছর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু পার্টিকুলার ওই বিজনেস যদি তুমি লস খেয়ে যাও ওই 8 বছরের মধ্যে, তাহলে তুমি সেটা পাবে না। কারণ এই যে এটা তো এমনিই বলছে যে এটা তো এক্সেম্পটেড, কোনো ট্যাক্স নেবে না। অর্থাৎ এখানে কি বলতে যে লস ফ্রম আ সোর্স, ঠিক আছে, এমন কোন সোর্সের কথা বলা হচ্ছে যেই সোর্স থেকে তুমি লস খেয়েছো, ঠিক আছে তো, কিন্তু তার ইনকামটা এক্সেম্পট, তাহলে এর সেটআপ তুমি পাবে না।
তো দেখো আমি আজকে কি করালাম, সেটা ওরিয়েন্টেড পুরো থিওরি করালাম। এই থিওরি পুরো ভালো করে পরের ক্লাসে করে আসবে, ঠিক আছে? এই থিওরি ভালো করে পরের ক্লাসে করে আসবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এর যা যা অঙ্ক হয় সব করবো। খুব ইজি চ্যাপ্টার, খুব ইজি। হয়তো আমরা পরের ক্লাসে শেষ করে দেবো, পরের ক্লাসে ম্যাক্সিমাম হয়ে যাবে, তারপর হোমওয়ার্ক দিয়ে দেবো, তারপর ক্লাস চেক আউট করবো, শেষ। ঠিক আছে?